মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে ওয়াশিংটনে হিলারির জয়, ট্রাম্প বিরোধী সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। আফগান তালেবানের নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা, পাকিস্তানের আপত্তি সত্ত্বেও দেশটিতে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। রাক্কা পুনরুদ্ধারের অভিযান শুরু কুর্দি ও আরব যোদ্ধাদের, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে প্রস্তুত রাশিয়া। ইউরোপে তুর্কিদের ভিসা মুক্ত চলাচল কার্যকর না হলে তুরস্ক ইইউ চুক্তি বাতিলের হুঁশিয়ারি এরদোয়ানের। গ্রিসের ইদোমনি শিবির থেকে শরণার্থী স্থানান্তর কর্মসূচি অব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে মঙ্গলবারের প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নিউ মেক্সিকোতে ট্রাম্পের প্রচারণা স্থলের বাইরে ট্রাম্প বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এদিকে প্রথমবারের মতো জনমত জরিপে হিলারিকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ট্রাম্প। মঙ্গলবার নিউ মেক্সিকোতে সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিরোধীরা। এ সময় সমাবেশ হলের ভেতরে জোর করে ঢুকতে চেষ্টা করে ট্রাম্প বিরোধীরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পুলিশও পাল্টা টিয়ার গ্যাস ছোড়ে। এত হট্টগোলের মধ্যেও রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা চালিয়ে যান। প্রাইমারিতে রিপাবলিকান এই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। হিলারি ক্লিন্টন এখনো বার্নি স্যান্ডার্সকে ছুঁড়ে ফেলতে পারছেন না। এখনো স্যান্ডার্স তার প্রতিদ্বন্দ্বী। হিলারির এখনো জগাখিচুড়ি অবস্থা। এই অবস্থা আরো খারাপ হবে। ট্রাম্প যাই বলুন, হিলারি মঙ্গলবার অনুষ্ঠিত ওয়াশিংটনের এর আগে গত 17 মে অনুষ্ঠিত আলাদাভাবে জয় পান স্যান্ডার্স ও হিলারি। ক্যালিফোর্নিয়ায় আগামী 7 জুন প্রাইমারি নির্বাচন হবে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় এক প্রচারণা চালাতে গিয়ে তিনি ওয়াশিংটনের পর সেখানেও বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ট্রাম্পের সমালোচনা করতেও ছাড়েননি তিনি। 2008 সালে যখন যুক্তরাষ্ট্রের মন্দায় ক্যালিফোর্নিয়ার বহু মানুষ ঘরবাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, তখন ট্রাম্প কিন্তু খুশি হয়েছিলেন, কারণ তিনি সেই সুযোগে নিজের ব্যবসাকে চাঙা করতে নেমে যান। ট্রাম্পকে প্রতিহত করতে হবে আমাদের, যেন তিনি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া রাষ্ট্র বানাতে না পারেন। ডেমোক্রেট দল থেকে মনোনয়ন লড়াইয়ে হিলারি এগিয়ে থাকলেও আশা ছাড়ছেন না বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন তার বিজয়ের পথ এখনো খোলা আছে। 7 জুনের প্রাইমারিকে সামনে রেখে মঙ্গলবার তাকেও প্রচারণা চালাতে দেখা গেছে ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসে প্রচারণায় গিয়ে তিনি ট্রাম্পের নির্বাচনী ব্যয়ের সমালোচনা করেন। ট্রাম্প নাকি কোটিপতি, উনিই বলেন এসব। সত্য মিথ্যা জানি না, কারণ তিনিই তো প্রতিদিনই নতুন নতুন মিথ্যা বলেন। তিনি তার অর্থ প্রচারণার পেছনে খরচ করছেন। শুধু তাই নয়, তিনি কোটিপতিদের পেছনে ছুটছেন সমর্থনের জন্য। যদি গণতন্ত্র তাই হয় তবে আমার বলার কিছু নেই। তবে জনমত জরিপে স্যান্ডার্সকে যেন গোনায় ধরা হচ্ছে না। জরিপকারী ওয়েবসাইট RCP তাদের সবশেষ গড় ফলাফলে জানায়, জনসমর্থনে হিলারিকে ছাড়িয়ে ট্রাম্প এখন 0.2% এগিয়ে আছেন। এতদিন হিলারি জনসমর্থনই এগিয়েছিলেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের চার্লেস্টন চার্চে গোলাগুলির ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঞ্চ। মঙ্গলবার আদালতে শুনানির এক পর্যায়ে প্রধান সরকারি আইনজীবী অভিযুক্ত অপরাধীর অপরাধ ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের জন্য দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড কামনা করেছেন। হামলাকারী 22 বছর বয়সী ডিলান রুফের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও বর্ণবাদী আচরণ সহ 33টি অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অপরাধে ডাইলান শাস্তি পাওয়ার যোগ্য বলে জানায় সরকার পক্ষ। গত বছরের জুনে এক প্রার্থনা সভা চলাকালে সাউথ ক্যারোলাইনার চার্লেস্টন চার্চে ডিলান রুফের এলোপাতাড়ি গুলিতে 9 জন নিহত হয়। আফগান তালেবানের নতুন শীর্ষ নেতা হিসেবে জঙ্গি গোষ্ঠীটির উপপ্রধান মৌলভী হাইবাতুল্লাহ আখুনজাদার নাম ঘোষণা করা হয়েছে। বুধবার তালেবান প্রকাশিত এক বিবৃতিতে প্রথমবারের মতো ড্রোন হামলায় জঙ্গি গোষ্ঠীটির প্রধান মোল্লা মানসুরের মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়। এদিকে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে দেশটিতে মার্কিন ড্রোন হামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
এর মধ্যে পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহের শুরুতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নেতা মানসুর নিহত হওয়ার খবর জানায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। তবে পাকিস্তান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওয়াশিংটনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনে। এমনকি দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানায় পাকিস্তান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের বিধান মতেই অন্য দেশে এ ধরনের ড্রোন হামলা অবৈধ, আবার তারাই আমাদের ভূখণ্ডে এমন হামলা চালাচ্ছে। আমরা এর কঠোর নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বললেন, পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের যথাযথ সম্মান রয়েছে। সেই সঙ্গে দেশটিতে ড্রোন হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমরা অবশ্যই পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত অঞ্চলে তালেবান নেতা মানসুরকে লক্ষ্য করে একক ব্যক্তির উপর ড্রোন হামলা চালানো হয়েছে। যেসব জঙ্গি গোষ্ঠী আমাদের সেনাদের উপর হামলার পরিকল্পনা করছে, যারা ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এদিকে তালেবান নেতা মোল্লা মানসুরের মৃত্যুতে জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনা শুরুর পথ প্রশস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো কমান্ডার। তালেবানের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে আফগান সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন মার্কিন জেনারেল জন নিকলসন। এ অবস্থায় বুধবার তালেবানের পক্ষ থেকেও মোল্লা আখতার মানসুরের মৃত্যুর বিষয়টি স্বীকার করে একটি বিবৃতি দেওয়া হয়। একই সঙ্গে দলটির উপপ্রধান মৌলভী হাইবাতুল্লাহকে তালেবানের শীর্ষ নেতা হিসেবে ঘোষণা করে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। এশিয়ার সংঘাত উস্কে না দিতে ওবামাকে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট। প্রশান্ত মহাসাগরের নৌ ও আকাশ মহড়া বেইজিং এর। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত রাক্কা শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে সিরীয় কুর্দি ও আরব যোদ্ধারা। শহরটি আইএস এর কাছ থেকে পুনর্দখল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে মস্কো প্রস্তুত বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে দেশটিতে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইএস বিরোধী বিমান হামলায় এ পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির 1/3 সদস্য নিহত হয়েছে বলে দাবি মস্কোর। মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় আইএসের অবস্থানে কমান্ডো অভিযানের লক্ষ্যে অগ্রসর হতে শুরু করে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর যোদ্ধারা। এদিন অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এসডিএফ এর যোদ্ধারা তুরস্ক সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় তেল আবিয়াদ থেকে রাক্কা শহরের পশ্চিমে আইন ইসার দিকে অগ্রসর হচ্ছে। তবে ঠিক কখন রাক্কা শহরের কেন্দ্রে আইএস এর বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালানো হবে তা নিশ্চিত করে জানা যায়নি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এক হয়ে যৌথ বিমান ও স্থল অভিযান পরিচালনা করলে রাক্কা শহর পুনরুদ্ধার অনেক সহজ হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাক্কার পাশাপাশি মসুল শহর পুনরুদ্ধার করা সন্ত্রাস বিরোধী জোটের অন্যতম প্রধান লক্ষ্য। আমি মনে করি এই শহরগুলো পুনরুদ্ধারে যৌথ অভিযান শুরুর সময় এসেছে। গত সোমবার সিরিয়ার তার্তুস ও জাবলে শহরে আইএস এর সিরিজ বোমা হামলায় অন্তত 150 নিহতের ঘটনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে হাসপাতাল সহ আরো বেশ কয়েকটি স্থাপনায় হামলার ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে জাতিসংঘ। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন। সিরিয়ায় সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার তদন্ত শেষে প্রাথমিকভাবে আমরা যে তদন্ত প্রতিবেদন পেয়েছি তাতে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। বিশেষ করে হাসপাতালে হামলার ঘটনা পুরোপুরি বেআইনি। এসব হামলায় নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিরিয়ায় গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সন্ত্রাস বিরোধী রুশ বিমান হামলায় এ পর্যন্ত অন্তত 28,000 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার চেচনিয়ার গ্রোনজিতে আয়োজিত 7ম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া এক ভাষণে এ দাবি করেন রাশিয়ার নিরাপত্তা উপপ্রধান এভগেনি লুকিয়ানোভ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়া জুড়ে নানা ধরনের সহিংসতা ছড়ানো সত্ত্বেও দেশটির রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদানের কারণে সৌদি সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আহরার আল শামকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি সমর্থিত সিরিয়ার অন্যতম বৃহত্তম এই বিদ্রোহী গোষ্ঠীটি দেশটির প্রধান বিরোধী পক্ষ উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি একটি শাখা সংগঠন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় দেশটির সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিরও অন্তর্গত আহরার আল শাম। বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে গত 13 মে সিরিয়ার আলজারা গ্রামে আগ্রাসন চালিয়ে সেখানকার বেশ কয়েকজন বাসিন্দাকে হত্যার অভিযোগ রয়েছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আহরার আল শামকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতিসংঘের কাছে গত রোববার রাশিয়া প্রস্তাব দিলেও তা নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। ইউরোপের অবৈধ শরণার্থীদের ফিরিয়ে এনে দেশে আশ্রয় দেবার প্রক্রিয়া বন্ধের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে জাতিসংঘ আয়োজিত প্রথম মানবিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে কথা বলেন তিনি। তুর্কি নাগরিকদের ইউরোপে ভিসামুক্ত চলাচলের বিষয়টির কোনো অগ্রগতি না হলে ওই চুক্তি বাস্তবায়নে নতুন কোনো পদক্ষেপ না নেওয়ার কথাও জানান তিনি। এদিকে গ্রিসের ইদোমেনি অস্থায়ী শিবির থেকে শরণার্থীদের স্থানান্তরের কার্যক্রম চলছে। উন্নত জীবনের স্বপ্নে বিভোর মানুষগুলো যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় গ্রিসের ইদোমেনির অস্থায়ী শরণার্থী শিবিরে। খোলা আকাশের নিচে ছোট্ট খুপড়ির মতো তাঁবুতে থেকে সুযোগের অপেক্ষায় প্রহর গুনছিল ইউরোপের উন্নত দেশগুলোতে প্রবেশের। এভাবেই কেটে গেছে বেশ কয়েকটি মাস, কিন্তু এবার ইদোমেনি ছাড়ার সময় হয়েছে তাদের। তবে তা ইউরোপের উন্নত কোনো দেশে নয়, বরং নবনির্মিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে গ্রিক কর্তৃপক্ষের এই উদ্যোগ। শরণার্থীদের অনেকেই নতুন আশ্রয়কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সহিংসতার আশঙ্কায় শরণার্থীদের আশ্রয় নেওয়া এলাকায় অবস্থান নেন পুলিশের কয়েকশো সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাথার উপর হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। নতুন ক্যাম্পে অপেক্ষাকৃত ভালো ব্যবস্থা রাখা হয়েছে কর্তৃপক্ষের এমন দাবির সঙ্গে ভিন্নমত ইরাক, সিরিয়া ও আফগানিস্তান থেকে আসা এসব শরণার্থীদের। কর্তৃপক্ষ জানিয়েছিল ইদোমেনি থেকে নতুন এই ক্যাম্পে 1000 জনকে স্থানান্তর করা হবে, কিন্তু এখানে আনা হয়েছে 1600 মানুষকে। পানি নেই, টয়লেট নেই, নেই স্বাস্থ্যসেবার ব্যবস্থা। এক কথায় মৌলিক কোনো সুযোগ সুবিধার বালাই নেই এখানে। এত মানুষ একসঙ্গে কিভাবে ভালোভাবে বাস করা সম্ভব? এদিকে ঝুঁকিপূর্ণ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টাও থেমে নেই। ইতালীয় জাহাজের সহযোগিতায় গেল 24 ঘন্টায় সাগরে ভাসমান 14টি নৌকা থেকে অন্তত 2500 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইউ তুরস্ক চুক্তি অনুযায়ী ইউরোপের অবৈধ শরণার্থীদের ফিরিয়ে এনে দেশে আশ্রয় দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা বন্ধের হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে এরদোয়ান বলেন, তুর্কি নাগরিকদের ইউরোপে ভিসামুক্ত চলাচলের বিষয়টির কোনো অগ্রগতি না হলে ওই চুক্তি বাস্তবায়নে নতুন কোনো পদক্ষেপ নেবে না তারা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ছাড়া মানবিক শীর্ষ সম্মেলনে G7ভুক্ত কোনো রাষ্ট্র অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আগামী 30 জুনের মধ্যে ইউরোপে ভিসামুক্ত প্রবেশের বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে এর অগ্রগতি না হলে আমরাও ইউ তুরস্ক চুক্তি পার্লামেন্টে পাশ করব না। এদিকে আইনি কিছু সংস্কারের আগে ইউরোপে তুর্কি নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকারের বিপক্ষে বেশিরভাগ জার্মান। এক জরিপের ফলাফলে দেখা যায় প্রেসিডেন্ট এরদোয়ানের আলটিমেটামের পক্ষে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জোরালো সমর্থন চান না এতে অংশ নেওয়া 77% মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। সম্পদের তথ্য গোপন করার দায়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা মোহাম্মদ সাফদারকে তলব করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই পার্টির এক নেতার অভিযোগের ভিত্তিতে নওয়াজ কন্যা মরিয়াম সাফদারের স্বামীকে তলব করা হলো। অভিযোগে বলা হয় নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করেছেন সাফদার। জাতীয় পরিষদের 2013 সালের নির্বাচনে মোহাম্মদ সাফদারের কাছে হেরে গিয়েছিলেন সালাউদ্দিন সাইদ। সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপারসেও সাফদারের স্ত্রী মরিয়ামের কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। ইরানের চাবাহার বন্দর নির্মাণে ভারতের অর্থায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটররা। মঙ্গলবার সিনেটররা বলেন, ইরানে ভারত যে বন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে তাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি আছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও বাণিজ্যের বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। পররাষ্ট্র দপ্তর বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ভারত আফগানিস্তানে বাণিজ্য প্রসারে ইরানের চাবাহার বন্দর নির্মাণে সোমবার $50 কোটি অর্থায়ন করবে বলে চুক্তি করেছে।
ভারতের সরকার ঘোষিত আফ্রিকা ডে বর্জন করেছে আফ্রিকান দেশগুলোর কূটনীতিকরা। গত সপ্তাহে নিহত কঙ্গোর নাগরিক কেটাটা অলিভারের হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন তারা। সেই সাথে ভারতে আফ্রিকানদের সাথে বর্ণবাদী এবং আফ্রোফোবিয়া আচরণ পরিহারে সরকারকে প্রচারণামূলক কাজ করার আহ্বান জানান আফ্রিকান কূটনীতিকরা। শুক্রবার দিল্লিতে ইট এবং পাথর দিয়ে আঘাত করে কঙ্গোর নাগরিক কেটাটা অলিভারকে হত্যা করা হয়। এখন পর্যন্ত কোনো অপরাধীকে এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত 2 জেলা প্রশাসক ও 6 পুলিশ সুপার শপথে ফিরেছেন। ভোটের আগে মোট 68 জন পুলিশ অফিসার ও আমলাকে সরিয়ে দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তবে সে সময় অপসারিত কর্মকর্তাদের সসম্মানে নিজ নিজ পদে ফিরিয়ে আনার কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের ফল প্রকাশের দুদিনের মধ্যে নগরপালের দায়িত্ব ফিরে পান রাজীব কুমার। ভারতে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে অভিন্ন জয়েন্ট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের বাধ্যবাধকতা রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভার আনা অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এর ফলে রাজ্যের জয়েন্টের মাধ্যমে মেডিকেলে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য দফতরের নির্দেশনা পেলে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর 25,000 আসনে ভর্তিতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছিল শীর্ষ আদালত। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। একই সরলরেখায় থাকবে সূর্য ও পৃথিবীর সঙ্গে। এই বিরল ঘটনা ফের আসবে 300 বছর পর। আইএসের হাত থেকে ইরাকের ফালুজা শহর পুনরুদ্ধারে যৌথ বাহিনীর সামরিক অভিযান চললেও শহরটির অন্তত 50,000 বাসিন্দা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে শহরটিতে অভিযান চলাকালে গোলাবর্ষণ থেকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরাকি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ফালুজা পুনরুদ্ধারের মধ্য দিয়ে ইরাকের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইরাক সরকার। আইএসের হাত থেকে ইরাকের ফাল্লুজা শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর পর 3 দিন পেরিয়ে গেলেও এখনো দুপক্ষের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত ছবিতে আইএস জঙ্গিদের বিরুদ্ধে গোলাবর্ষণের পাশাপাশি ভারী অস্ত্র নিয়ে সরাসরি লড়াই করতে দেখা যায়। এ সময় আইএস সদস্যদেরকেও পাল্টা বোমা হামলা চালাতে দেখা যায়। তবে এসব হামলায় হতাহত সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা না গেলেও অভিযান পরিকল্পনা মতোই চলছে বলে দাবি করেন ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী খালেদ আল ওবায়দি। সামরিক অভিযানে যৌথ বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় দেখতে পাচ্ছি আমরা। আশা করছি খুব দ্রুতই ফাল্লুজা পুনর্দখল করতে পারবো আমরা। শুধু তাই নয়, খুব শিগগিরই হয়তো মসুল শহরও আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। ফাল্লুজায় সামরিক অভিযানে এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও আল জাজিরা জানায়, শহরটিতে প্রায় 3 দিন ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 15 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় দুপক্ষের মধ্যে চলা এই সংঘর্ষে গোলাবর্ষণের হাত থেকে সেখানকার বাসিন্দাদের রক্ষায় ইরাকি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ দফতরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন। এদিকে ফাল্লুজা শহর পুনরুদ্ধারের মধ্য দিয়ে ইরাকের চলমান রাজনৈতিক সংকটের একটা স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে বাগদাদের গ্রিন জোনে শিয়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ সত্ত্বেও সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়। বাগদাদের নিরাপত্তায় নিয়োজিত অনেক সেনা সদস্যই এখন ফাল্লুজায় লড়াই করছেন। তা সত্ত্বেও গ্রিন জোনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই না অতীতের মতো সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। আর যারা যুদ্ধের ময়দানে রয়েছেন, আশা করছি তাদের নিজেদের মধ্যে আস্থা আর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং শহরটি পুনর্দখলে সক্ষম হবে। এছাড়াও ইরাকি বাহিনীর সদস্যরা এরই মধ্যে ফাল্লুজা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল আল কামরা আইএসের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও ইরাক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এশিয়ায় আবারও সংঘাত উস্কে না দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভিয়েতনামের ওপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 2 দিন পর এমন প্রতিক্রিয়া দেখালো চীন।
অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলেও দাবি করে বেইজিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে সরকারের বরাতে জানায় দেশটির গণমাধ্যম। এর আগে মঙ্গলবার হ্যানয়ে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে ভিয়েতনামের অধিকার রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ওবামা। বুধবার তিনি সেদেশের যুবকদের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ওবামা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এর পরপরই G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে ভিয়েতনাম ছাড়েন ওবামা। এদিকে প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে চীন। বুধবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে নৌ ও বিমান মহড়ার একটি করে ভিডিও প্রকাশ করে বেইজিং। এতে চীনের সাউথ চায়না সি ফ্লিট ও নর্থ সি ফ্লিটের যুদ্ধ জাহাজ, বিমান ও সাবমেরিন অংশ নেয়। একে যুদ্ধ খেলা হিসেবে বর্ণনা করেছে পাশ্চাত্যের বিভিন্ন গণমাধ্যম। তবে চীন বলছে শত্রুপক্ষের যে কোনো হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বাড়াতে এ সামরিক মহড়ার আয়োজন করা হয়। এদিকে এই মহড়া চলাকালে যুক্তরাষ্ট্র ও জাপান খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে বলে জানায় গণমাধ্যম। 1450 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রক্ষণাবেক্ষণ এবং পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীন এবং ভিয়েতনাম দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ানশি জুহাং রাজ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। এরপরে প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন তারা। চুক্তি স্বাক্ষরের পর চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিউ জিংমিং জানান, চুক্তি অনুযায়ী যৌথভাবে দুই দেশ তাদের সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সাথে সীমান্ত অঞ্চল সহ দুই দেশের পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো হবে। এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হলে আন্তর্জাতিক আইন এবং চুক্তি মেনে সমাধান হবে বলে জানান তিনি। ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের হামলায় দেশটির অন্তত 7 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর কিয়েভ এবং মারিনকা শহরে এই ঘটনা ঘটে। এটি গত আগস্টের পর একদিনে সর্বোচ্চ হতাহতের ঘটনা। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের এক মুখপাত্র জানান, সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা জোরদার করলে মঙ্গলবার গোলাবর্ষণে নিহত হন ওই 7 ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির রুশপন্থীদের সঙ্গে সংঘর্ষ আর সংঘাত বন্ধে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। গত বছরের ফেব্রুয়ারিতে দুপক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হলেও যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে সে সময় তা ব্যর্থ হয়। পরবর্তীতে বার্লিন এবং প্যারিসের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে মিনস্ক শান্তি চুক্তি সই হলেও সরকারি বাহিনীর সদস্যদের উপর রুশপন্থী বিদ্রোহীরা হামলা জোরদার করায় তাদের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ করেছে সরকার। রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের এক প্রতিবেদনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ জোসেফ শাপিরা প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, 2002 থেকে 2005 সালে ইসরায়েলের অর্থমন্ত্রী থাকাকালীন নেতানিয়াহু সপরিবারে বহুবার বিদেশ সফরে গেছেন। সেসব সফরের অর্থায়ন করেছে বিদেশি সরকার অথবা ব্যবসায়ীরা। সেসব তথ্য নেতানিয়াহু সরকারকে লিখিতভাবে জানাননি। তাই ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর পেছনে সেসব অর্থায়ন কোনো না কোনো অসৎ উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের জন্য ভিনদেশীরা করেছেন। একে ইসরায়েলি আইনের লঙ্ঘন বলা হচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অপরাধের তদন্ত শুরুর নির্দেশ দেবেন কিনা তা এখনো জানানো হয়নি। তবে নেতানিয়াহু তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন তিনি কোনো অপরাধ করেননি। ঋণ চুক্তির আওতায় গ্রিসকে আরও $1,150 কোটি অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে দাতা গোষ্ঠী। মঙ্গলবার ব্রাসেলসে 11 ঘণ্টার বৈঠকের পর ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্তে আসে ইউরোজোনের 19টি দেশের অর্থমন্ত্রী এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দাতা গোষ্ঠীর শর্ত অনুযায়ী গ্রিক পার্লামেন্টে বিভিন্ন খাতে ব্যয় কমানো এবং কর বাড়ানোর বিল পাশ হওয়ার 2 দিন পরই ঋণ সহায়তা দিতে সম্মত হয় দাতা গোষ্ঠী। সেই সাথে গ্রিসকে ঋণ মওকুফের অফার দেওয়া হবে বলেও জানায় দাতা গোষ্ঠী। বর্তমানে গ্রিসের মোট ঋণের পরিমাণ দেশটির জিডিপি প্রবৃদ্ধির 180%। ঋণ চুক্তি হয় এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে ইউরোগ্রুপের প্রেসিডেন্ট ইয়োরান ডাইসেলব্লুম বলেন, এ অর্থ সহায়তা গ্রিসকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। সিপ্রাস সরকার ক্ষমতায় আসার পর গেল বছর ব্যয় সংকোচন শর্ত সাপেক্ষে গ্রিসকে $9,600 কোটি দিতে সম্মত হয় দাতা গোষ্ঠী।
মে মাসে ইউরোজোনের ব্যবসায়িক কার্যক্রম গেল 16 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে শক্তিশালী অবস্থানে রয়েছে ফ্রান্স এবং জার্মানি। গবেষণা সংস্থা মার্কেট বলছে এ সময়টায় ইউরোজোনের ক্রয় ব্যবস্থাপনার সুযোগ নেমেছে 52%। 2015 সালের শুরুর দিকের পিএমআই হারের পর এটাই সর্বনিম্ন। সুযোগ প্রকাশের পর এই হারকে দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য নেতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। প্রথম প্রান্তিকে ইউরোজোনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 0.3%, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম। ইউরোজোনের অর্থনৈতিক সংকট কাটতে আরও সময় লাগবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কোচিতে খনি ধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 12 জন। এছাড়াও মাটির নিচে আর অন্তত 100 জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়। দুর্ঘটনার সময় খনিটিতে প্রায় 200 শ্রমিক কাজ করছিল বলে জানায় কর্তৃপক্ষ। গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে দেশটির খনিতে ধসের ঘটনায় প্রাণ হারায় শতাধিক মানুষ। দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রোসেফকে পরিকল্পিতভাবে অভিশংসনের প্রতিবাদে রাজধানী ব্রাসিলিয়ায় বিক্ষোভ করেছে কয়েক হাজার রোসেফ সমর্থক। সম্প্রতি তার অভিশংসনের বিষয়ে দেশটির পরিকল্পনা মন্ত্রীর একটি গোপন টেলিফোন কথোপকথন ফাঁসের পর দেশজুড়ে রোসেফ সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিক্ষোভকারীরা জানান, অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মিশেল টেমার ও তার মন্ত্রিসভার সদস্যদের নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে রোসেফকে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়েছে, যার প্রমাণ সম্প্রতি ফাঁস হওয়া ওই টেলিফোন কথোপকথন। এদিকে এই ঘটনায় ব্রাজিল জুড়ে এরই মধ্যে তীব্র সমালোচনার শিকার হয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। তেল পরিশোধনাগারের শ্রমিকদের কর্মবিরতির কারণে ফ্রান্সে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। শ্রমিক আইনের কয়েকটি নতুন ধারার বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এদিকে দেশটির 8টি তেল পরিশোধনাগারের মধ্যে 6টি এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে গত মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় মার্সেল বন্দরের একটি তেল শোধনাগারের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং টিয়ার শেল ছোড়ে। এদিকে শ্রমিকদের কর্মবিরতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল পল। বেলজিয়ামের শ্রমিকদের বেতন কাঠামো, কর্মঘণ্টা ও অবসরের বয়সসীমা পরিবর্তন সংক্রান্ত সংস্কারে সরকারের পরিকল্পনার প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাজধানী ব্রাসেলসে বিক্ষোভে অংশ নেয় প্রায় 60,000 মানুষ। এ সময় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের নেতৃত্বাধীন জোট সরকারের ঘোষিত সংস্কার প্রস্তাব বাতিলের দাবি জানায় তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভকালে শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে আহত হয় অনেকে, আটক করা হয় বেশ কয়েকজনকে। আগামী 24 জুন ও 7 অক্টোবর নতুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 30শে মে সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখায়। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গত 13 বছরে পৃথিবী থেকে মঙ্গলকে এত বড় আর এত উজ্জ্বল আর কখনো দেখার সুযোগ আসেনি, যার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী 300 বছর। টেলিস্কোপ তো বটেই, রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে লাল গ্রহ মঙ্গলকে। 30 মে পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে আসবে গ্রিনিচ মান সময় GMT 22-এ। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখার উপরে। মঙ্গল থাকবে পৃথিবী থেকে 4,68,00,000 মাইল দূরে। ফলে সূর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে। সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সে আবর্তনের সময় কখনো তা পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়, আবার কখনো তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে সরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপিহেলিয়ন। 30 মে থেকে মঙ্গল গ্রহটির এই পেরিহেলিয়ন গেল 13 বছরে এবারই প্রথম। এর আগে 2003 সালে লাল গ্রহ পৃথিবীর আরো কাছে এসেছিল। সে সময় পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল 3.5 কোটি মাইল, যা এবারের দূরত্বের চেয়ে প্রায় 1 কোটি মাইল কম। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, কারণ এরপর মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছে আসবে 2287 সালে, অর্থাৎ 281 বছর পরে।
জাহিদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে ওয়াশিংটনে হিলারির জয়। ট্রাম্প বিরোধী সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। আফগান তালেবানের নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা। পাকিস্তানের আপত্তি সত্ত্বেও দেশটিতে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার রাক্কা পুনরুদ্ধারের অভিযান শুরু কুর্দি ও আরব যোদ্ধাদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে প্রস্তুত রাশিয়া। এবং ইউরোপে তুর্কিদের ভিসামুক্ত চলাচল কার্যকর না হলে তুরস্ক ইইউ চুক্তি বাতিলের হুঁশিয়ারি এরদোয়ানের। গ্রিসের ইদোমেনি শিবির থেকে শরণার্থী স্থানান্তর কর্মসূচি অব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ে।